আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমরা আজকে প্রতিদিনের ন্যায় লাইভ ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাস হবে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের রাসায়নিক বন্ধন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপর। এখানে বোর্ড কোশ্চেনে অনেকগুলো প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসতে দেখা যায়। অনেক সময় শিক্ষার্থীরা এগুলোকে কঠিন মনে করে এগুলা বোর্ড পরীক্ষাতে অ্যান্সার করতে একটু সমস্যার সম্মুখীন হয়। আমরা আজকে বুঝে বুঝে কিভাবে এই বোর্ড প্রশ্নগুলোকে খুব সহজে উপস্থাপন করা যায়, খুব সহজে মনে রাখা যায়, খুব সহজে প্র্যাকটিস করা যায়, আমরা সেই জিনিসগুলো আমরা আজকে দেখাবো। আমরা হাইড্রোজেন বন্ধন সম্পর্কে জানি। হাইড্রোজেন বন্ধনের কারণে যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আমরা সেগুলো একটু দেখবো আমরা। এবং এখানে আমরা অবশ্যই জানি লোন পেয়ার অফ ইলেকট্রনের কারণে বন্ধন কোণের পরিবর্তন হয়ে যায়। আমরা সাধারণত ছোট ক্লাসে পড়েছিলাম পানির বন্ধন কোণ 104.5 ডিগ্রি এবং এবং অ্যামোনিয়ার বন্ধন কোণ 160 ডিগ্রি। সালফার ডাইঅক্সাইডের বন্ধন কোণ হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ 92.2 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব একই রকম সংকরণ হওয়া সত্ত্বেও কেন তাদের মধ্যে বন্ধন কোণের বিভিন্ন ডিফারেন্সিয়েশন দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা ঢাকা বোর্ড 2022 সালে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি। সবাই খুব দ্রুত জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। ইনশাল্লাহ আমরা আশা করছি এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষাতে আসতে পারে। ইনশাল্লাহ তোমরা এগুলো বোর্ড পরীক্ষাতে অ্যান্সার করে এটা খুব ভালো নাম্বার উঠাতে পারবে, এটা রিমার্কেবল নাম্বার সবাই উঠাতে পারবে বলে আমরা আশা করছি। সবাই খুব দ্রুত জয়েন করো, সবাই জয়েন করো। আমরা আজকে ঢাকা বোর্ড 2022 সালের বোর্ড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঢাকা বোর্ড প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করব। আমরা উদ্দীপক থেকে কিভাবে আমরা বোর্ড কোশ্চেনগুলোকে সাজাবো আমরা সেদিকে চলে যাচ্ছি। বুশরা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? তিনি ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি ভালো আছি, নিশ্চয় তোমরাও ভালো আছো। আরফিন ইজ ওয়াচিং মাই ক্লাস। স্যার সবাই আজকে খুব মনোযোগ সহকারে ক্লাস করবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি অবশ্যই ভালো আছি আরফিন, আমি অবশ্যই ভালো আছি। তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরাও ভালো আছো। আজকে সবাই খুব আসিফ, ওয়ালাইকুম আসসালাম। আসিফ কেমন আছো? আরফিন প্রশ্ন করেছে স্যার গোস্ত কেমন খেয়েছেন। আসলে গোস্ত কেমন খেয়েছেন এটা উত্তরে আমাদেরকে বলতে হয়। আসলে রিজিকে যা ছিল, যতটুকু ছিল ততটুকুই খেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আজকে আমি সবার উদ্দেশ্যে বলবো, আমরা কয়েকটা দিন পরে আমরা আজকে লাইভ ক্লাসে আসছি। আজকে সবাই খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে ক্লাস করবে ইনশাআল্লাহ। আমরা মুখস্থ না করে কিভাবে
অনেক প্রশ্ন উত্তর খুব সহজে পারা যায়। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেমন? অবশ্যই ভালো। আসিফ, আসিফ অবশ্যই ভালো। দাওয়াত রইল অবশ্যই। আরফিন দাওয়াত রইল অবশ্যই। দাওয়াত রইল আমার পাশেও তোমাদের অনেক দাওয়াত রইল। আজকে তোমরাও বুঝা যাচ্ছে আজকে মাংস টাংস খেয়ে মোটামুটি ভালো পরিবেশে আজকে অনেকেই লাইভ ক্লাসে জয়েন করতেছো। আজকে আমরা একটা স্মরণকালের সেরা একটা ক্লাস নেব, সবাই যাতে খুব ভালো বুঝতে পারে। অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ। আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমরা মুখস্থ না করে কিভাবে এগুলো খুব ভালো করতে পারি। সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবে এবং অবশ্যই আপলোড দিবে। সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবে এবং এগুলো নোটগুলো আপলোড দিবে। সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবে এবং নোটগুলো অবশ্যই আপলোড দিবে। আমি সবার নোট চেক করব। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটা সবাই একটু দেখে নাও। গ্রুপ পর্যায় এবং 116 প্রিয় শিক্ষার্থী 116 এবং 17 ওদিকে গ্রুপ নাম্বারকে ইন্ডিকেট করতেছে, নিচে পর্যায়কে ইন্ডিকেট করতেছে। আমরা বলবো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম, দ্বিতীয়, এটি প্রয়োজন নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা এখানে লিখলাম এ, আমরা এটাতে লিখলাম বি, এটাতে লিখলাম আমরা সি, ডি। এ বি সি ডি প্রচলিত প্রতীক নয়। এ বি সি ডি প্রচলিত প্রতীক নয়। গ, এসি অপেক্ষা এ টু বি এর স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি? গ নম্বর প্রশ্ন, এসি অপেক্ষা এ টু বি এর স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি? প্রিয় শিক্ষার্থী, আসলে এই প্রশ্নগুলো অত্যন্ত সহজ। আমরা একটু বুঝি করলে ইনশাআল্লাহ আমরা পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বুঝে করার চেষ্টা করছি। আমরা সবাই এখানে বলেছে, তাহলে আমাদেরকে প্রিয় শিক্ষার্থী আমাদেরকে অবশ্যই এখানে আমাদেরকে যেহেতু কোয়েশ্চন আছে এসি, তাহলে আমাকে সি ক্লিয়ার করতে হবে। আমার এখানে শিক্ষার্থী এ টু বি কে বলতে আছে, আমাকে এ কে ক্লিয়ার করতে হবে, বি কে আমাকে ক্লিয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে প্রিয় শিক্ষার্থী এ বলতে এখানে কোন মৌলকে বোঝাচ্ছে? যেহেতু প্রথম পর্যায়ে প্রথম মৌল, সেহেতু এ বলতে আমরা এখানে হাইড্রোজেনকে প্রিয় শিক্ষার্থী আমরা ইন্ডিকেট করতে পারি। এরপর সি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী গ্রুপ 17 গ্রুপ বলা হচ্ছে এবং পর্যায় এখানে বলা হচ্ছে। তাহলে আমরা কাকে বলতে পারি? আমরা অবশ্যই সি বলতে এখানে ফ্লোরিনকে আমরা বলতে পারি। এদিকে আমরা সি বলতে প্রিয় শিক্ষিত আমরা এফ কে বলতে পারি। এবং এখানে আমার এ কে আমরা এস কে চিনলাম। বি বলতে প্রিয় শিক্ষিত আমরা কাকে বুঝবো? বি যেহেতু 16 পর্যায়ে মৌল, এখানে সেকেন্ড মৌল, আমরা এখানে অক্সিজেনকে আমরা বললাম। প্রিয় শিক্ষার্থী, আসলে এগুলো অনেক সহজে তোমরা ধরতে পারবে যদি তোমরা ওয়ান গ্রুপের কবিতাটা, ওয়ান গ্রুপের মনে রাখার মৌলগুলো তোমরা শিখতে পারো। আমরা জানি হেলিনাকে রুবিসে ফেলেছে। গ্রুপ 16 আমরা কবিতাটা আমরা বলতে পারি, গ্রুপ 17 কবিতাটা আমরা বলতে পারি। আমরা যদি এই গ্রুপ ওয়াইজ শিক্ষার্থী আমরা মৌলগুলো, ফারবিন আফসার ইজ ওয়াচিং মাই ক্লাস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব মনোযোগ সহকারে ক্লাস করে এখান থেকে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু আসবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তো শিক্ষার্থী, আমরা যখন এই গ্রুপগুলোকে চিনতে পারবো এই গ্রুপগুলোকে আমরা চিনতে পারবো এবং তাদের সমস্ত এলিমেন্টগুলোকে
তাদের সমস্ত এলিমেন্ট গুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো, তখন আমরা কোন মৌল, এখানে কোনটা দিয়ে কোন মৌলকে বোঝা হয় সেটা আমরা ক্লিয়ার করতে পারবো। তাহলে এখানে আমরা কি বললাম, এ বলতে এখানে প্রথম মৌল হাইড্রোজেনকে ইন্ডিকেট করতেছে, সি বলতে এখানে এফ কে ক্লিয়ার বোঝাচ্ছে, এখানে বি বলতে এখানে কাকে, অক্সিজেন মৌলকে ইন্ডিকেট করতে হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন এসি অপেক্ষা এবি এর এস পূর্ণাঙ্ক বেশি। এসি বলতে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা কাকে বুঝবো, সুতরাং এস ইকুয়াল টু এইচ এফ এ টু বি ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী আমরা কি বলবো, সুতরাং এ টু বি ইকুয়াল টু হবে H2O। প্রিয় শিক্ষার্থী, যারা একটু বুঝে পড়বে তাদের জন্য এগুলো অনেক সহজতর হয়ে যাবে। বুশরা ইসলাম তৃতীয় পর্যায়ে হলে তা আর্গন হতো। ভেরি গুড। ফ্লোরিন তো দ্বিতীয় পর্যায়, হ্যাঁ ফ্লোরিন, ইয়েস A2B সি অপেক্ষা A2B। বুঝছে, একটু গ্রুপ পিরিয়ডটা একটু বুঝে নাও, আরো ক্লিয়ার হবে। শিক্ষার্থী, তাহলে আমরা এখানে HF এবং H2B H2O এর মধ্যে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি কার S পূর্ণাঙ্ক বেশি এবং কার S পূর্ণাঙ্ক কম এবং কেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই HF এবং A2B। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি, আমরা অবশ্যই জানি যেহেতু AF এর মধ্যে ফ্লোরিন মৌল আছে, আমরা জানি ফ্লোরিন মৌল হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, আর H2O এর মধ্যে অক্সিজেন মৌল আছে, আমরা অক্সিজেনকে আমরা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে জানি। আমরা জানি যদি তড়িৎ ঋণাত্মক মৌলগুলো উপস্থিত থাকে তাহলে তারা হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি, এখানে যে সৃষ্ট দুইটা যৌগ কোনটা HF এবং H2O দুটি যৌগ হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থী, Ac বলতে বোঝাচ্ছে HF এবং A2B বলতে বোঝাচ্ছে H2O। দুটি যৌগ এই হাইড্রোজেন বন্ধন দ্বারা বন্ড দ্বারা আবদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি এখানে দুটি যৌগেরই হাইড্রোজেন বন্ধন থাকবে। আমরা এখন দুটো যৌগেরই হাইড্রোজেন বন্ধন দেখাচ্ছি। HF দ্বারা সৃষ্ট হাইড্রোজেন বন্ধন, HF দ্বারা সৃষ্ট হাইড্রোজেন বন্ধন, HF দ্বারা সৃষ্ট হাইড্রোজেন বন্ধন, HF দ্বারা সৃষ্ট হাইড্রোজেন বন্ধন। HF দ্বারা সৃষ্ট হাইড্রোজেন বন্ধন। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই বলতে পারবো হাইড্রোজেন বন্ধন। সুসনা জাহান, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। একটু মনোযোগ সহকারে ক্লাস করো আজকে সবাই। ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম পারভিন আফসার, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখানে আমরা হাইড্রোজেন বন্ধনটা একটু দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে H লিখবো, তারপর এখানে আমি F দিব। আমরা জানি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন ডেল্টা প্লাস করবে, এটা ডেল্টা মাইনাস চার্জ দ্বারা আবদ্ধ হবে। এবং আমরা আবার এখানে দিতে পারি, আমরা প্রিয় শিক্ষার্থী এখানে আমরা F দিব, এখানে আমরা H দিব, F ডেল্টা মাইনাস হবে, ডেল্টা প্লাস হবে। এখানে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা আবার H দিব, ডেল্টা প্লাস হবে। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা F দিব, এখানে ডেল্টা মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থী, এটা ষড়ভুজ আকৃতির যৌগ দেখাচ্ছে। এখানে কয় অণু, এখানে প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি, আমরা যারা একটু বুদ্ধি করে পড়াশোনা করতে চাই, এটাকে আমরা 3 অণু হিসেবে
এই যে এস এইচ এফ এক অণু, এইচ এফ দুই অণু, এইচ এফ কয় অণু, তিন অণু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি এইচ এফ এর তিন অণু পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা, হাইড্রোজেন বন্ধন কার সাথে হয়? তড়িৎ ধনাত্মক মোলের সাথে তড়িৎ ঋণাত্মক মোলের বন্ধন। তড়িৎ ধনাত্মক মোলের সাথে তড়িৎ ঋণাত্মক মোলের মধ্যে যে যে আকর্ষণ তাকে আমরা হাইড্রোজেন, এবং যে বন্ধন তাকে আমরা হাইড্রোজেন বন্ধন হিসেবে আমরা ইন্ডিকেট করতেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু তিন অণু হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতেছে, সেটা আমরা এটাকে বলবো ট্রাইমার। ট্রাইমার ট্রাইমার গঠন করে। প্রিয় শিক্ষার্থী, ট্রাই মানে তিন, মান মানে মলিকিউল, মলিকিউল মানে অণু। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এই যে এইচ এফ এর তিন অণু, এইচ এফ এর তিন অণু পরস্পর দ্বারা আবদ্ধ হয়ে, পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে এরা ট্রাইমার অণু গঠন করে। ফলে তাদের অবশ্যই স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। অনুরূপভাবে আমরা পানির অণুর হাইড্রোজেন বন্ধনটা দেখাচ্ছি। হাইড্রোজেন অণুর পানির অণুর হাইড্রোজেন বন্ধন, পানির অণুর হাইড্রোজেন বন্ধন। পানির অণুর দেখাতে পারি ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। কেমন? আমরা এখানে বলতে পারি ডেল্টা প্লাস, আবার এখানে আরেকটু অণু যদি আসে, এখানে আমরা বলতে পারবো হাইড্রোজেন, এখানে এটা ডেল্টা প্লাস, এটা আবার ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলোকে হাইড্রোজেন বন্ড বলতে পারি। আমরা এগুলোকে বলবো যে এইচ বন্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই এই যে পানির এক অণুর সাথে পানির অপর অণুর যে বন্ধন, এবং এই পানির এমন স্পষ্ট দেখা যায় তড়িৎ ঋণাত্মক মোলের সাথে তড়িৎ ধনাত্মক মোলের যে আকর্ষণ, তড়িৎ ধনাত্মক মোলের সাথে তড়িৎ ঋণাত্মক মোলের যে মধ্যে যে আকর্ষণ, ওইটাই হলো হাইড্রোজেন বন্ধন। তবে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি পানির অণু পরস্পরকে আবদ্ধ করে। পানির অণু, এই যে এখানে এক অণু দেখতে পাই, হ্যাঁ, এক অণু, দুই অণু, তিন অণু আমরা দেখতে পাই। পানির অণু পরস্পরকে আবদ্ধ করে গুচ্ছ আকারে পরিণত হয়, যাকে আমরা বরফও বলতে পারি। আমরা বলতে পারি এগুলো পরস্পর দ্বারা আবদ্ধ হয়ে H2O হোল এন আকারে আবদ্ধ থাকে, তখন ফলে তরল অবস্থা প্রাপ্ত হয় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে ফুটতে থাকে। তাই আমরা বলি পানির অণুর মধ্যে বন্ধনের শক্তি তুলনামূলকভাবে বেশি অপেক্ষা HF অপেক্ষা। তাই পানির অণুর, তাই এখানে অনেকগুলো অণু পরস্পর আবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে থাকে। পানির অণু H2O হোল N হিসেবে থাকে, H2O হোল N হিসেবে থাকে, বাট HF আমরা দেখতে পাই অনলি 3টি অণু পরস্পর সাথে আবদ্ধ হয়ে ট্রাইমার অণু গঠন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কম্পেয়ার করি, আমরা দেখতে পাই পানির অণুর মধ্যে N সংখ্যক অণু পরস্পরের মধ্যে আবদ্ধ হয়, বাট HF এর মধ্যে আমরা দেখতে পাই 3টি অণু পরস্পরের সাথে আবদ্ধ হয়ে এইভাবে যৌগ গঠন করে। যেহেতু পানির অণুর মধ্যে এরা পরস্পর বেশি ভাবে সুসংগঠিত থাকে, আবদ্ধ অবস্থায় থাকে, তখন তারা খুব শক্তিশালী হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, অনেকগুলো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। এবং যেহেতু আমরা জানি স্ফুটনাঙ্ক মানে সেই বন্ধনগুলো ভেঙে যাওয়া, এই বন্ধনগুলো ভাঙতে অনেক বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়।
অনেক বেশি পরিমাণে যেহেতু শক্তি প্রয়োগ করতে হয়, সেটা আমরা বলবো পানির অণুর স্ফুটনাঙ্ক অনেক বেশি। আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100°C, কিন্তু HF এর বন্ধনগুলো ভাঙতে খুব অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, যেটা স্ফুটনাঙ্ক 19.5°C। তাহলে আমাদের প্রশ্ন বলা হলো যে এসি অপেক্ষা A2B এর স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা মূলত বলতে পারতেছি HF হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, আবার H2 হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করলেও HF এর মধ্যে অনলি 3টি অণু পরস্পরের মধ্যে আবদ্ধ হয়ে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, অনলি 3টি অণু। কিন্তু পানির অণুর মধ্যে আমরা দেখতে পাই n সংখ্যক অণু পরস্পরের সাথে আবদ্ধ হয়ে বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। সেহেতু পানির অণুর স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে HF এর তুলনায় বেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, Aziz sir is watching my class. Thank you sir, thank you sir. স্যার কেমন আছেন? সেলিউট স্যার। বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষক, আমার প্রিয় সহকর্মী, সাবেক সহকর্মী আজিজ স্যার ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জটিল যৌগের সংকরায়ন কিভাবে করতে হয় আমরা সে টপিকসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব এই যে জটিল যৌগের সংকরায়ন কিভাবে হয়। K2NiCl4। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই যৌগটির সংকরায়ন Thank you sir, thank you. Thanks a lot sir, thanks a lot and pray for me. প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা স্পষ্ট দেখতে পাই লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড 4টি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই লিগ্যান্ড 4টি। সো কোঅর্ডিনেশন বন্ড 4টি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা বেসিক জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, লিগ্যান্ড যতটি সন্নিবেশ বন্ধন ততটি। আমরা অবশ্যই আগে পড়েছি লিগ্যান্ড কাকে বলে। আমরা জানি একটি যৌগে যতটি মুক্ত জোড়ি ইলেকট্রন থাকে এবং যে মুক্ত জোড়ি ইলেকট্রন গুলো যদি জোড়ায় দান করতে পারে তখন তাদেরকে আমরা লিগ্যান্ড বলি। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লোরাইড আয়ন, এখানে ক্লোরিন লিগ্যান্ড হিসেবে আছে। তাহলে আমার এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে Ni। আমরা যখন কোঅর্ডিনেশন আমরা যদি করি আমরা Ni2+ হিসেবে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা জানি কোঅর্ডিনেশন নম্বর 4 4টা, সেটা আমরা অবশ্যই বেসিক জিনিসটা জানি। এখানে হয়তোবা sp3 সংকরায়ন হবে অথবা dsp2 হবে তাদের সংকরায়ন। যেহেতু আমরা জানি লিগ্যান্ড নম্বর 2 হলে কি হয়, লিগ্যান্ড নম্বর 4 হলে কত হয়, লিগ্যান্ড সংখ্যা 6 হলে কোন সংকরায়ন হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে থেকে জানি, আমরা এখানে বেসিক ব্যাপারটা আমরা আগে থেকে জানি। আমরা এখানে ব্যাপারটা জানি যেহেতু আমরা আগে বলেছি লিগ্যান্ড যেহেতু 4, কোঅর্ডিনেশন নম্বর যেহেতু 4, সেহেতু হয়তোবা sp3 সংকরায়ন হবে অথবা dsp2 হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতে চাই আসলে কোন সংকরায়ন হবে। আমরা নিকেল 2+ এর আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই। নিকেল 2+, Ni2+,
আমরা এটাকে লিখবো 1s2 2s2 2p6 3s2 3s2 3p6 3d 3d8 4s0 4s0 4p0। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা জানি এখানে এই যোগে যে লিগ্যান্ড আছে, যে ক্লোরাইড আয়ন আছে, আমরা ক্লোরাইড আয়নকে আমরা উইক লিগ্যান্ড হিসেবে জানি। প্রিয় শিক্ষার্থী আমরা জানি Cl আয়ন হচ্ছে উইক লিগ্যান্ড, উইক। প্রিয় শিক্ষার্থী এই কথাটা আমরা অতীতের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম, বলেছিলাম যারা স্ট্রং লিগ্যান্ড অনলি তারাই ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে, কিন্তু যারা দুর্বল লিগ্যান্ড তারা ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে না। যেহেতু আমাদের আলোচিত যোগে এখানে ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়ন দুর্বল লিগ্যান্ড, সেহেতু ক্লোরাইড আয়ন ইলেকট্রনকে কম্প্রেস করতে পারবে না। এখন আমরা তাদের স্পিন আকার যদি আমরা দেখাতে চাই, আমরা এখানে ডি অরবিটালে আমরা এখানে 8টা ইলেকট্রন দেখতে পাই এবং এস অরবিটালে 0টা ইলেকট্রন দেখতে পাই, পি অরবিটালে আমরা 0 ইলেকট্রন দেখতে পাই। তাহলে আমরা 3d8 আমরা যদি দেখতে চাই 3d8 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা দিব, একটা দিব হুন্ডি নিয়ম অনুসারে। সেক্ষেত্রে আমরা জানি এবং আমরা এখানে একটা দিব, এখানে একটা দিব। সেক্ষেত্রে আমরা সবাই জানি। এরপর 4s0 এখানে আমরা এভাবে দিব। এরপর 4p0। সেক্ষেত্রে আমরা যেহেতু আমরা জানি যেহেতু s অরবিটাল একটি, সেটা আমরা এভাবে দেখাবো, এবং p অরবিটাল 3টি সেটা এখানে আমরা দেখাবো। এরপর আমরা চাইলে 4d অরবিটালকে আমরা দেখাতে পারি। 4d অরবিটাল 4d0 কয়টা? 5টা অরবিটাল। প্রিয় শিক্ষার্থী আমরা এভাবে দেখাতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা স্পষ্ট বলতে পারি আমার এখানে ক্লোরাইড আয়ন আছে কয়টা? 4টা ক্লোরাইড আয়ন আছে কয়টা? 4টা ক্লোরাইড আয়ন কয়টা? 4টা ক্লোরাইড আয়ন জোড়ায় ইলেকট্রন দান করবে। ক্লোরাইড আয়ন 1টা, ক্লোরাইড আয়ন 2টা, ক্লোরাইড আয়ন 3টা, ক্লোরাইড 4টা, ক্লোরিন 4টা। সেই এখানে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন দিবে। আমরা এখানে এক জোড়া লিগ্যান্ড অবশ্যই এক জোড়া লন পেয়ার ইলেকট্রন দিবে। এই ক্লোরাইড আয়ন এক জোড়া লন পেয়ার ইলেকট্রন দিবে। এই ক্লোরাইড আয়ন এক জোড়া লন পেয়ার ইলেকট্রন দিবে। এই ক্লোরাইড আয়ন এক জোড়া লন পেয়ার ইলেকট্রন দিবে। প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাই, এখানে এটা s অরবিটাল এসেছে, p অরবিটাল কয়টা এসেছে? p অরবিটাল 3টে আসছে। সেটা আমরা বলবো এখানে এই জটিল যৌগ গঠনে sp3 সংকর অরবিটাল তৈরি হয়েছে। sp3 সংকর অরবিটাল তৈরি হয়েছে। এই জটিল যৌগের সংকরণগুলা বোর্ড পরীক্ষায় প্রায় প্রতিবার আসতে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী আমরা বলবো ইনশাআল্লাহ আমরা এগুলা আমাদেরকে এখানে যেটা সবচেয়ে বেশি উল্লেখ করতে হবে, এখানে কোঅর্ডিনেশন নাম্বার আমরা 4 দেখেছি, আমরা লিগ্যান্ড 4 দেখেছি, লিগ্যান্ড যতটা কোঅর্ডিনেশন নাম্বার ততটা দেখেছি। আমরা এখানে যে অবস্থান্তর মৌল আছে তার আয়নকে যখন আমরা একটু বিশ্লেষণ করব, আমরা দেখতে পাই আমরা ni2+ আকার দেখতে পাই। আমরা জানি ni এর পারমাণবিক সংখ্যা কত? 28। এখানে আমরা একটু বিন্যাস করেছি 10 12 18। আমরা 26 আমরা 26টি ইলেকট্রন দিয়ে আমরা একটু বিন্যাস করেছি, যেহেতু ni2+, তার মানে সে তার বাইরের কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি এই জন্য আমরা এভাবে করলাম। দেখতে আমরা জানি তখন আমরা যে আমরা সব বস্তু কক্ষপথ গুলোকে আমরা অরবিটাল গুলোকে আমরা সাজিয়েছি। আমরা এখানে দেখতে পাই লিগ্যান্ড গুলা, আমরা জানি লিগ্যান্ড গুলা অবস্থান্তর মূলকে তার বাইরে কক্ষপথে জোড়ায় ইলেকট্রন দান করার মাধ্যমে জটিল যৌগ বা সন্নিবেশ যৌগ তৈরি করে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখালাম আমার যেহেতু ক্লোরিন 4টা আছে, এই ক্লোরিন এই সর্ব বাইরের কক্ষপথে 4s অরবিটালে এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, এই ক্লোরিন এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, এই ক্লোরিন এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, এই ক্লোরিন অনুরূপভাবে এক জোড়া ইলেকট্রন দিচ্ছে। সেহেতু বাকিগুলো যেহেতু বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, প্রিয় শিক্ষার্থী আমরা বলবো
এখানে যেহেতু একটি এস অরবিটাল এবং 3টি পি অরবিটাল সংকরায়ন অংশগ্রহণ করেছে, জটিল যৌগ গঠনে অংশগ্রহণ করছে, সেটা আমরা বলবো এই জটিল যৌগটির সংকরায়ন হবে sp3। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয় পারবো। আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আরেকটা প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসতে দেখা যায়। পানির বন্ধন কোণ এবং H2S এর বন্ধন কোণের মধ্যে কোনটি 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 অধিকতর বেশি এবং কেন, অথবা বন্ধন কোণ ভিন্ন হওয়ার কারণ কি? প্রিয় শিক্ষার্থী, এটাকে ওই আমরা যে উদ্দীপক দেখিয়েছিলাম সেখান থেকে আসলে ব্যাপারটা ক্লিয়ার করা যায়। পানি আর H2S, প্রিয় শিক্ষার্থী, পানি এবং H2S যৌগদ্বয়ের বন্ধন কোণের ভিন্নতার কারণ। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা খুব বুঝে খুব ইজিলি আমরা চাইলে জিনিসটাকে আমরা উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই এখানে এখানে পানির কেন্দ্রীয় পরমাণু, আমরা জানি পানির কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, পানির কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন এবং সালফারের কেন্দ্রীয় পরমাণু এস, H2S এর কেন্দ্রীয় পরমাণু এস। এখান থেকে আমরা কম্পাউন্ডকে আমরা এইভাবে লিখতে পারি, সালফার H2S কে আমরা শিক্ষার্থী আমরা এইভাবে লিখতে পারি। এখান থেকে আমরা পরিষ্কারভাবে দেখাতে পারি যে আমরা অক্সিজেন পরমাণুতে 2টি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, অনুরূপভাবে সালফার পরমাণুতে 2 জোড়া বা 2টি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। এখন দেখতে পাই কেন্দ্রীয় পরমাণু সালফার এবং অক্সিজেন, আমরা এখানে দেখতে পাই অক্সিজেন পরমাণু এবং সালফার পরমাণু দুইজনই sp3 সংকরায়ন দ্বারা আবদ্ধ হয়। আমরা এখন দেখতে চাই প্রিয় শিক্ষার্থী, কেন পানির অক্সিজেন পরমাণু sp3 সংকরায়ন, কেন সালফার ডাইঅক্সাইডের সালফার পরমাণু ও sp3 সংকরায়ন দ্বারা আবদ্ধ হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পারি, আমরা জানি, আমরা একটা ফর্মুলা শিখেছি সবাই, আমরা শিখেছি Sn স্টেরিং নাম্বার ইকুয়াল টু সিগমা বন্ধন সংখ্যা প্লাস LPE সংখ্যা, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে সিগমা বন্ধন কয়টা দেখতে পাই? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে সিগমা বন্ধন দেখতে পাই 2টা এবং লোন পেয়ার ইলেকট্রন দেখতে পাই 4টা। আমরা এটা পানির ক্ষেত্রে বলতে চাচ্ছি, ফর H2 আমরা দেখতে পাই 4টা দেখতে পাই। 4টা দেখে মানে প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি নিঃসন্দেহে এটি sp3 সংকরায়ন। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী, আমরা H2S এর ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এর গঠন যদি এরকম দেখাই, আমরা এখানে জানি 4টা লোন পেয়ার অফ ইলেকট্রন, 2 জোড়া বা 2টি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। আমরা ফর্মুলা বলতে পারি Sn ইকুয়াল টু সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার অফ ইলেকট্রন সংখ্যা। এখানে সিগমা বন্ধন 2টা দেখতে পাই, লোন পেয়ার 2টা দেখতে পাই, 4টি আমরা দেখতে পাই। যেহেতু Sn 4 হওয়া মানে প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে বলবো নিঃসন্দেহে sp3 সংকরায়ন। প্রিয় শিক্ষার্থী, এখন ব্যাপার হচ্ছে একই রকম সংকরায়ন, কিন্তু তাদের বন্ধন কোণের পার্থক্য কেন? প্রিয় শিক্ষার্থী, ব্যাপারটা আমরা খুব পরিষ্কার ভাবে বলতে পারি। এখানে আমরা অবশ্যই জানি এখানে তাদের তড়িৎ ঋণাত্মকতারও পার্থক্য আছে। আমরা যদি 3টি মৌলকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা যদি অক্সিজেন, সালফার এবং হাইড্রোজেন এই 3টে মৌলের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা ডিসকাশন করতে চাই, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মান 3.5, সালফারের তড়িৎ ঋণাত্মকতা মান প্রিয় শিক্ষার্থী 2.5 এবং হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মকতা মান 0.1। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই তাদের সংকরায়ন হয়ে কি লোন পেয়ার অফ ইলেকট্রন বেশি। প্রিয় শিক্ষার্থী, ব্যাপারটা হচ্ছে এখানে আমরা দেখতে পাই সংকরায়ন, উভয় যৌগের সংকরায়ন sp3 লোন পেয়ার অফ ইলেকট্রন 2টি, কিন্তু তারপর তাদের মধ্যে বন্ধন করে পার্থক্য দেখা যায়। আমরা এখানে স্পষ্টভাবে বলতে পারি এখানে বিদ্যমান কেন্দ্রীয় পরমাণু, কিন্তু কেন্দ্রীয় পরমাণু
আমরা পানির ক্ষেত্রে দেখতে পাই কেন্দ্রীয় পরমাণু, পানির ক্ষেত্রে অক্সিজেন তার তরিনিয়ত্রকতা মান 3.5 এবং এবং কেন্দ্রীয় পরমাণু সালফার ডাইঅক্সাইড H2S এর ক্ষেত্রে আমরা সালফারের তরিনিয়ত্রকতা মান দেখতে পাই প্রিয় শিক্ষার্থী 2.5 2.5। এই যে তরিনিয়ত্রকতার পার্থক্যের কারণে তরিনিয়ত্রকতার পার্থক্যের কারণে তরিনিয়ত্রকতার পার্থক্যের কারণে আমরা আমরা বলতে পারি আমরা এখানে বলতে পারি এই যে অক্সিজেনের প্রতি হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন যে বন্ধন কোনটা হয় আমরা সেটা জানি কত হয়, সেটা 104.5 ডিগ্রি হয়। আর সালফার ডাইঅক্সাইডের যা হয় 92.2 ডিগ্রি 92.2 ডিগ্রি অথবা অথবা 92.2 ডিগ্রি অথবা 92 ডিগ্রি দুটোই বলা যায় প্রিয় শিক্ষার্থী। এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বলতে পারি, পানির অণুতে শর্করা sp3 এবং লন পেয়ার ইলেকট্রন দুইটি, কিন্তু কেন্দ্রীয় পরমাণু যে কেন্দ্রীয় পরমাণু আছে তার তরিনিয়ত্রকতা 3.5। তার তরিনিয়ত্রকতা বেশি হওয়ার দরুন বন্ধন কোনটা 104.5 ডিগ্রি হয়, কিন্তু সালফার H2S যোগে শর্করা কি মুক্ত জোড় ইলেকট্রন মুক্ত জোড় ইলেকট্রন সেম হলেও এখানে যে সালফার আছে তার কেন্দ্রীয় পরমাণু তার তরিনিয়ত্রকতার মান 2.5 হওয়ার দরুন বন্ধন কোনটা ওইটা সে কম্পাটিবিলিটি কি হয় কম হয়। তাহলে আমরা এখানে বুঝলাম তরিনিয়ত্রকতা যেন বেশি হওয়ায় তার বন্ধন কোনটা একটু বড় হয়, কিন্তু হাইড্রোজেন সালফাইড H2S কেন্দ্রীয় পরমাণু সালফারের তরিনিয়ত্রকতা মান 2.5 হওয়ায় তার বন্ধন কোনটা আরো বেশি ছোট হয়। তাহলে আমরা এখানে তিনটে ফ্যাক্ট দেখলাম, শর্করা দেখলাম, আমরা লোন পেয়ার অফ ইলেকট্রন দেখলাম, শিক্ষাতে আমরা তরিনিয়ত্রকতা মান দেখলাম। এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে এদের বন্ধন কোনগুলা প্রভাবিত হয়। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের প্রশ্নগুলা আমরা বোর্ড পরীক্ষাতে আসলে আমরা নিঃসন্দেহে খুব সুন্দরভাবে আমরা অ্যান্সার করব। আসলে এই চ্যাপ্টার থেকে শর্করা থেকে অবশ্যই প্রশ্ন হবে। আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাতে চাই প্রিয় শিক্ষার্থী। শিক্ষার্থী তোমরা এটা নিশ্চয় পারো, তারপর আমি তোমাদেরকে এখানে যে প্রশ্নটা বোর্ড পরীক্ষাতে আসে সেই প্রশ্নটা একটু আলোকপাত করতে চাই প্রিয় শিক্ষার্থী। এখানে C2H4 এর অরবিটাল গঠন। প্রিয় শিক্ষার্থী, মজার বিষয় হচ্ছে যে এই প্রশ্নটা প্রথম পত্রেও আসে, দ্বিতীয় পত্রেও আসে। যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা খুব সহজে এটাকে পারবে। এর গঠনটা আমরা কি দেখাতে পারি, C double bond CH C bond H। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা দেখতে পাই একটা বন্ড সিগমা আর একটা বন্ড পাই। আমরা যখন বিশ্লেষণ করতে চাই আমরা এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বনকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব লিখব 1s2 2s2 2p2 in excited position 1s2 2s2 2px1 2py1 2pz0। প্রিয় শিক্ষার্থী, in more excited position এ হবে 1s2 2s1 2px1 2py1 2pz1। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বলতে পারি, এখানে সিগমা বন্ধন একটি, পাই বন্ধন একটি। আমরা একটা বেসিক নোট রাখবো, এটা যারা পারবে তারা এটা কখনো ভুল করবে না। আমরা বলবো পাই বন্ধন যতটি ইলেকট্রন ততটি অরবিটাল শর্করায়নে অংশগ্রহণ করবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই পাই বন্ধন কতটি, পাই বন্ধন একটি, সেটা আমরা বলবো এই যে 2pz1 শর্করায় অংশগ্রহণ করবে না। এখানে আমরা আউট অফ মোশন দেখতে পাই, এখানে ওরা শর্করায় অংশগ্রহণ করবে, একজন S একজন PS একজন PY। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে sp2 শর্করায়ন দেখতে পাবো। তাহলে প্রশ্ন হচ্ছে sp2 শর্করায়ন কয়টা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যতজন অংশগ্রহণ করবে ততটি, যেহেতু 3 জন অংশগ্রহণ করছে শুধু sp2 শর্করায়ন হবে 3টা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরিষ্কারভাবে দেখাতে চাই এই যে কার্বন পরমাণু
কার্বন পরমাণু sp2 সংখ্যায়ন করবে কয়টা? 3টা sp2, 2টা sp2, 3টা sp2 সংখ্যায়ন। অনুরূপভাবে দ্বিতীয় কার্বন পরমাণু সেও sp2 কয়টা করবে? প্রিয় শিক্ষার্থী, সে sp2 করবে কয়টা? 3টা, একটা sp2, 2টা sp2, 3টা sp2 সংখ্যায়ন। sp2, 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 sp2। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই এখানে sp2 সিগমা বন্ড গঠন করেছে, আর এখানে কার্বন পরমাণুর সাথে কয়টা হাইড্রোজেন পরমাণুকে দেখতে পাই? প্রিয় শিক্ষার্থী, আমরা 2টা হাইড্রোজেন পরমাণুকে দেখতে পাই। তাহলে আমরা এখানে হাইড্রোজেন পরমাণু, আমরা হাইড্রোজেন একটা s অরবিটাল দিব, আর একটা হাইড্রোজেনে আমরা s অরবিটাল দিব। আমরা এখানে হাইড্রোজেন একটা s অরবিটাল দিব, আমরা এখানে একটা হাইড্রোজেনে s অরবিটাল দিব। আমরা বলবো এখানে সিগমা বন্ড গঠন করেছে, এখানে এখানে সিগমা বন্ড গঠিত হয়েছে, এখানে প্রিয় শিক্ষার্থী সিগমা বন্ড গঠিত হয়েছে, এখানে সিগমা বন্ড গঠিত হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কার্বন কার্বন একটা সিগমা বন্ড গঠন দেখতে পাই, হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ড দেখতে পাই, হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড দেখতে পাই। প্রথম কার্বন পরমাণুতে আমরা অনুরূপভাবে কার্বন হাইড্রোজেন 2টা সিগমা বন্ধন দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি এখন এই যে 2pz1 অরবিটাল, প্রথম কার্বনের 2pz1 অরবিটাল এখনো সংকরায়ন অংশগ্রহণ করে নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বলতে পারি এই যে প্রথম কার্বন পরমাণুর একটি 2pz অরবিটাল, আমার এই যৌগে বিদ্যমান কার্বন পরমাণু হচ্ছে 2টা। তাহলে নিশ্চয় আরেকটি পরমাণুর আরেকটি অরবিটাল আছে অসংকরিত অরবিটাল, যেটি সংকরায়ন অংশগ্রহণ করে নাই। তাই আমরা 2pz1 কে আমরা অসংকরিত অরবিটাল হিসেবে আমরা ইন্ডিকেট করতেছি। আমরা এই যে প্রথম কার্বন পরমাণু 2pz1 এবং দ্বিতীয় কার্বন পরমাণুর অবশিষ্ট এই যে 2pz1, এরা পরস্পরের সাথে পাশাপাশি অতিক্রমণ করে। প্রিয় শিক্ষার্থীরা, পরস্পরের সাথে পাশাপাশি অতিক্রমণ করে দুর্বল প্রকৃতির পাই বন্ধন সৃষ্টি করে। তখন আমরা গঠনটা কেমন দেখতে পাই? প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই প্রথমে কার্বনের সাথে হাইড্রোজেন ছিল। আমরা আরেকটা বন্ধন দেখতে পাই। আমরা প্রথমটা সিগমা দেখেছি, এটা আমরা পাই বন্ধন দেখেছি। প্রিয় শিক্ষার্থী, এই প্রসেসে, এই নিয়মে আমরা নট অনলি C2H4 বাট অলসো আমরা যে কোনো অ্যালকিন যৌগের সংকরায়ন, প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা বলবো, আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা যে কোনো সংকরায়ন আমরা ব্যাখ্যা করতে পারবো। অনেক রাত হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে তোমরা ক্লাস করেছো, তোমাদেরকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ক্লাসগুলো আপলোড দিবে। এই সামনে তো তোমাদের পরীক্ষা, একটু বেশি বেশি প্রিপারেশন নেবে, একটু বেশি বেশি পড়াশোনা করবে এবং খুবই ভালো রেজাল্ট করবে, যেটা তোমাদের গার্জিয়ানরা, আব্বু আম্মুরা খুবই আশাবাদী, তোমাদের প্রতি অনেক অনেক বেশি আশাবাদ ব্যক্ত করে, একটা ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ ক্লাস আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।